এই ভোলা, কোথা থেকে আসছিস এই বৃষ্টির মধ্যে? সকাল থেকে তো তোকে মাঠে দেখিনি, কোন দিকে গেছিলি? মোড়লবাবু, আপনার কাছেই তো আসছিলাম। সকাল থেকে আপনার পূর্ব দিকে জমিতে গেছিলাম, ভাবলাম ধানের চারা দেখে আসি। জমির আল ভেঙেছে কিনা, জল কমেছে কিনা একবার দেখি, কিন্তু সেখানে গিয়ে দেখি রাখাল দাঁড়িয়ে আছে। তারপর? সে বলল আপনি নাকি এবার ওই জমি রামপ্রসাদকে দিয়ে দিয়েছেন চাষের জন্য। কথাটা কি সত্যি বাবু? আমাকে কিছু না বলে করলেন যে এমন? হ্যাঁ সত্যি তো, তোকে আলাদা করে বলার কি আছে? রামপ্রসাদ গত মৌসুমে ভালো ফলন দিয়েছে। তুই গত বছর কি করেছিস? অর্ধেক ধান নষ্ট হয়ে গেল তোর জন্য। আমি তো দান ধর্ম করি না ভোলা, আমার জমি যে ভালো ফলাবে তাকেই তো দেব, এটাই নিয়ম আমার। বাবু, গত বছর তো বন্যায় সব তলিয়ে গেল, সেটা কি আমার দোষ? আকাশ থেকে জল নামলো, এতে আমার কি করবার ছিল বলুন তো? আমি তো দিন রাত পরিশ্রম করেছি। আপনি তো জানেন আমি কতটা খাঁটি। 3 বছর ধরে আপনার জমিতে চাষ করেছি, একবারও কোনো অভিযোগ ছিল না। একটু সুযোগ দিলে এবার আমি দেখিয়ে দিতাম। দেখ ভোলা, তোর পরিশ্রমের কথা আমি জানি, অস্বীকার করছি না, কিন্তু ব্যবসা তো, এত খরচের পর যদি ফসল না ওঠে তো আমার কি হবে? আমি আর ঝুঁকি নিতে পারবো না তোকে দিয়ে। তুই অন্য কোথাও কাজের খোঁজ কর। অন্য কোথাও? এ গ্রামে আপনার কথার বাইরে কেউ যায় না, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনি ছাড়লে আর কে রাখবে আমাকে? গত 3 বছরে আমি শুধুমাত্র আপনার জমিতেই কাজ করেছি, এখন হঠাৎ কোথায় যাব? তবু তবু আপনার ইচ্ছা আমি জোর করবার কে? ভোলা দাঁড়া একটু, এত মন খারাপ করিস না। দেখ, হয়তো পরের মৌসুমে কিছু একটা হবে, এখন যা হওয়ার হয়ে গেছে। পরের মৌসুম? ততদিন আমরা বেঁচে থাকবো তো? যাক যাক, আপনাকে বিরক্ত করব না আর। কি হলো? মুখ দেখে তো মনে হচ্ছে ভালো খবর নয়। মোড়লের কাছে গেছিলে তো, কি বললো? জমি আর নেই গো সুনয়না, মোড়ল রামপ্রসাদকে দিয়ে দিয়েছে এবার। বলল গত বছর ফসল নষ্ট হয়েছে, তাই আর ঝুঁকি নেবে না। আমি কত বললাম, কতভাবে বোঝালাম, কিছুতেই রাজি হলো না। শেষে বলল অন্য কোথাও খোঁজ করো। তাহলে এখন ঘরে চাল নেই, ডাল নেই, তেল নেই। আজ সকাল থেকে শুধু জল খেয়ে বসে আছি। রাতবোটা কি? হ্যাঁ, কাল থেকে কি করে চলবে বলো তো? আমিও তাই ভেবেছিলাম, কিন্তু কি করব বলো? জোর করে তো আর কারোর জমি নেওয়া যায় না। কালকে সকালে বাজার যাব, দেখি কোনো দিনমজুরির কাজ পাই কিনা। ইটভাটায় হয়তো লোক লাগবে। বর্ষার পরে ইট পোড়ানো শুরু হবে তো। ইট ভাটায় যাবে? তুমি চাষি মানুষ, সারা জীবন ফসল ফলিয়েছো, তুমি ইট বইবে? আর সেই পয়সায় কতদিন চলবে? ওতে কি সংসার চলে? তাহলে কি করব শোনাও না? আকাশ থেকে তো চাল পড়বে না, ঘরে বসে তো থাকতে পারি না। যা পাই তাই করব। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ঠিক করব। আচ্ছা তুমি একটু ফকির আর দোকানে গিয়ে বলো 2 সের চাল ধারে দিতে পারবে কিনা। আজকে রাতটা অন্তত খেতে হবে তো। সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটে ব্যথা করছে। ফকির আর গত মাসের ধারই তো শোধ হয়নি, 300 টাকা বাকি আছে। মুখ দেখাবো কি করে আমি? গতবার যখন গেছিলাম, ফকির আর বউ আর চোখে তাকিয়েছিল। তাহলে আজকে রাতে কিছু না খেয়েই থাকবো? জানি না। কি রে শোনায় না, সকাল সকাল কাপড় মেলছিস? আজও উনুন জ্বালানি বুঝি? কাল আমরা মুরগির ঝোল রেঁধেছিলাম, গন্ধ তোদের ঘরেও গেছে নিশ্চয়ই। আমার ছেলেটা তো বলছিল, মা এত মাংস কে খাবে? আমি বললাম আরে খা খা, পাশের বাড়িতে দেওয়ার দরকার নেই আমাদের। তুই কি আমার হাড়ির সব খবর রাখিস কুসুম? কবে আগুন জ্বললো না, এসব তো তোর জানার দরকার নেই। নিজের সংসারটা দেখ, আমার সংসারের চিন্তা তোর করতে হবে না। আরে রাগ করছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি, চিন্তা করি বলেই তো আসি রে। মোড়ল তোর স্বামীকে জমি থেকে সরিয়ে দিয়েছে, সেটা তো গ্রামের সবাই জানে এখন। কাল সন্ধ্যায় ফকিরার দোকানে সবাই এই কথা বলছিল। রামপ্রসাদের বউ তো হাসতে হাসতে বলছিল, এবার ভোলার বউ কোথায় যায় দেখি। সবাই বলছিল মানে তুই গিয়ে রটিয়েছিস? আমি কেন রটাবো? আমার কি কাজ নেই? সারাদিন সংসার সামলাই, এত ফুরসত কোথায় আমার? মোড়লের বাড়ির রাখাল নিজেই বলে বেড়াচ্ছে। তুই নিজে থেকে এসে আমার ঘরের খবর নিচ্ছিস, তারপর বলছিস বদনাম হচ্ছে। তুই নিজের বদনামের চিন্তা কর, ঠিক আছে? আমাদেরকে ছেড়ে দে। এত রাগ করিস না শোনায় না, আমি তো সত্যি কথাই বলছি। ঠিক আছে, আমি যাচ্ছি, নিজেরটা নিজে বোঝ।
বাবু, এই আপনার জন্য আদা চা করছি, এই গরম করো। কাল ভোলার বউ এসেছিল, 200 চাল ধারে চাইলো, এই আমি দিইনি। গত মাসের ধারে এখনো বাকি, আবার নতুন করে কি করে দেবা? এই আমিও তো ব্যবসা করি, আমারও তো সংসার আছে নাকি? সবাইকে ধারে দিতে গেলে আমার দোকান যে লাটে উঠবে। এই লোকটা আপনার ওখানে কাজ করতো, তাই আপনাকে একবার বলে রাখলাম। আমার জানার দরকার নেই তুই ঠিক কি করেছিস ফকিরা। ধারে দিতে থাকলে তো সবাই অভ্যাস করে ফেলবে, একবার দিলে আবার আসবে। ভোলা গত বছর আমার ফসল ডুবিয়ে দিল, এবার আর সেই ঝুঁকি নিতে পারি না। রামপ্রসাদ পাকা চাষি, সে দেখবে জমি। সেটা ঠিক, আপনার ব্যবসার কথা আপনি ভালো বুঝবেন, তবে লোকটাকে দেখে মায়া লাগে। আমি শুনেছি কাল সোনুয়া আর পাশের বাড়ির কুসুমের ঝগড়া হয়েছে। কুসুম নাকি কিছু কথা মুখের ওপর বলে দিয়েছে, মুরগির ঝোলের কথা বলে খোঁচা দিয়েছে। হ্যাঁ, সে কথাই তো শুনছি। এই কুসুমের মুখ তো চলে সব সময়, সেটা নতুন কিছু না। ও তো সবার বাড়ি খবর রাখে। তবে কথা সত্যি বলতে, ভোলার উচিত কিছু একটা করা। এভাবে তো চলতে পারে না, বউটা না খেয়ে মরবে একদিন। আহ, নিজের পায়ে দাঁড়াতে শেখো, সব সময় কারো ওপর ভরসা করে বসে থাকলে তো চলবে না। কথাটা ঠিক মোড়ল বাবু। যাক, এই আপনি আদা চা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। আজও কিছু হলো না? না, ইট ভাটায় গেলাম, মালিক বলল এখন বর্ষা, কাজ নেই, শীতকালে আয়। বাজারে দোকানে দোকানে জিজ্ঞেস করলাম, কেউ রাখবে না বলল। আজ আবার কুসুম এসেছিল, এসে সোজাসুজি বলল তোরা গ্রাম ছেড়ে চলে যা, এখানে থেকে কি করবি? বলল শহরে যা, রিক্সা চালা, কিছু একটা কর, কিন্তু এই গ্রামে থাকিস না। ফকিরের দোকানে মরলেও নাকি সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে। মোড়ল তো আমাকে সরিয়ে দিল, তারপর আবার হাসাহাসি করছে। 3 বছর তার জমিতে ঘাম ঝরিয়েছি, একদিনও ছুটি নিইনি। এত অপমান সহ্য হয় না সুনয়না, মনে হয় সত্যিই চলে যাই এ গ্রাম ছেড়ে। এই গ্রামে আমাদের কেউ নেই। কোথায় যাবে? শহরে? সেখানে তো চেনা মানুষ নেই। এখানে তো অন্তত একটা মাথা গোঁজার ঠাঁই আছে। শহরে গেলে তো রাস্তায় ফুটপাতে দিন কাটাতে হবে। তাছাড়া এখানে কে দেবে কাজ? শোনো, আমার একটা কথা মাথায় এসেছে, তুমি হেসো না কিন্তু শুনে। প্রথমে পুরোটা শোনো। আমি রান্না ভালো পারি, তুমি তো সেটা জানো। বর্ষাকালে গরম ভাত আর টক আমের ঝোল, এই গ্রামে কে না ভালোবাসে। বৃষ্টির দিনে গরম ভাত সাথে কাঁচা আমের টক ঝোল বানাবো আমি, কম খরচে হয়ে যাবে। আর যদি আমরা রাস্তার ধারে একটা ছোট্ট দোকান দিই, মাঠ থেকে ফেরা চাষিরা, লোকজন কেউ না কেউ তো খাবে। দোকান? তুমি কি পাগল হয়ে গেলে শোনাও না? অত টাকা কোথায়? চাল কিনবো কি দিয়ে? কাঁচা আম কোথায় পাবো? মশলা, তেল, জ্বালানি এসব কিছুই তো নেই আমাদের কাছে। আর গ্রামে কেউ কোনোদিন রাস্তায় বসে ভাত বিক্রি করেনি, লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা পরে ভাববো, আগে বাঁচতে হবে তো। আমি অনেক ভেবেছি, ঘরের কিছু হাঁড়ি কলসি আছে, সেগুলো বেচে দিতে হবে। কি বলছো তুমি? শেষ পর্যন্ত এই সব বিক্রি করব? এখন আমাদের বেঁচে থাকতে হলে এটুকু তো করতেই হবে। ভোলা, এই ভোলা, এদিকে আয় দেখি। কোথায় গিয়েছিলি সকাল সকাল? হাতে ব্যাগ দেখছি, বাজার করেছিস নাকি? তোর তো টাকা ছিল না, হঠাৎ বাজার করলে কি দিয়ে? হ্যাঁ ফকি দাদা, বাজার থেকে চাল, কাঁচা আম, তেল, মশলা কিনেছি। আমরা একটা কাজ শুরু করতে যাচ্ছি। কাজ? কি কাজ? তুই তো চাষি, হঠাৎ চাল আম কিনছিস কেন? দোকান দিবি নাকি? টাকা কোথায় পেলি রে? ফকি দাদা, সুনয়না ঘরের জিনিসগুলো বিক্রি করেছে, ওই টাকা দিয়ে চাল, আম, তেল, মশলা, কাঠকয়লা সব কিনলাম। সর্বনাশ, মেয়েটা সব বেচে দিল? এত কষ্ট তোদের? আমি জানতাম অবস্থা খারাপ, কিন্তু এতটা না। হ্যাঁ ভোলা, না আমি গত মাসের ধারের জন্য চাল দিইনি, ভুল করেছি। হ্যাঁ, আমার উচিত ছিল 200 চাল দেওয়া। 300 টাকার জন্য একটা পরিবারকে না খাইয়ে রাখা ঠিক হয়নি আমার। ফকি দাদা, আমাদের চেষ্টা তো করতে হবে। বসে বসে মরবার চেয়ে লড়ে মরা ভালো। হারানোর আর কিছু নেই আমাদের। এটা যদি না চলে তাহলে গ্রাম ছেড়ে চলে যাব সত্যি, কিন্তু হার মানব না।
বাহ ভোলা, কথাটা ভালো বলেছিস। তোর বউটা বুদ্ধিমতী, তোরা পারবি। আর আমি জায়গা দেবো তোদের বিক্রি করতে। সত্যি ফকিরাদা, আপনি জায়গা দেবেন? আপনাকে কিভাবে ধন্যবাদ দেব জানি না। আপনি না থাকলে আমরা কোথায় বসতাম বলুন তো? ধন্যবাদ পরে দিস কুল, আগে ব্যবসা শুরু করগে। আর শোন, তোর বউকে বলিস রান্নাটা যেন ঠিকঠাক হয়, স্বাদ ভালো হলে লোক আসবে। কি হলো শুনোয় না? রাস্তায় বসে ভাত বিক্রি করছিস? এত নিচে নামলি? সকাল থেকে শুনছি সবাই বলছে ভোলার বউ রাস্তায় ভাত বেচছে। আমি বিশ্বাস করিনি, তাই নিজে দেখতে এলাম। হ্যাঁ কুসুম, রাস্তায় বসে ভাত বিক্রি করছি, তো লজ্জার কিছু নেই। ভিক্ষাও করছি না, চুরিও করছি না, কারোর কাছে হাতও পাচ্ছি না। যে পরিশ্রম করে খায় তার লজ্জা কিসের? সেটা ঠিক, কিন্তু লোকে কি বলবে? এই গ্রামে কেউ কোনোদিন রাস্তায় বসে তো ভাত বেচেনি। এই মোড়ল জানলে কি বলবে বলতো? আর এই বর্ষায় কে কিনবে তোর ভাত? সবার ঘরে রান্না হয়। যার কিনতে ইচ্ছে করবে সে কিনবে, না কিনলে তো জোর করে আমরা কাউকে খাওয়াতে যাচ্ছি না। আমি পালাবো না কুসুম, পালিয়ে কোনোদিন কিছু হয় না। এই গ্রামেই দাঁড়াবো নিজের পায়ে। বাবা, বড় কথা বলছিস তো। দেখি কদিন টেকে তোর এই ব্যবসা। শোনাও না, নদীর জল উঠছে। রাখাল দৌড়ে এসে বলে গেল মোড়লের পূর্বের মাঠ ডুবে গেছে, রামপ্রসাদের সব ধানের চারা শেষ হয়ে গেছে। কি বলছো তুমি? ঠিক বলছি, এইদিকেও জল আসছে। আর একটু বাড়লে গ্রামের নিচু দিকের সব জল ঘরে ঢুকবে। আমাদের ঘর একটু উঁচুতে, তাই এখনো আসেনি, কিন্তু গ্রামের অনেকের ঘরে জল প্রবেশ করেছে। কুসুমদের বাড়িতেও প্রবেশ করছে জল শুনলাম। বাপরে, তাহলে তো অনেক মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়বে। বাচ্চাদের আর বুড়ো মানুষদের কি হবে? এদিকে তো বৃষ্টিও থামছে না, আকাশ ভেঙে পড়ছে যেন। ওরা কোথায় যাবে, কি খাবে? এই বৃষ্টিতে ভেজা শরীরে ক্ষুধায় তো ভয়ানক কষ্ট পাবে সবাই। স্কুলটায় নিশ্চয়ই আশ্রয় নেবে, সেটা উঁচু জায়গায়, পাকা সরকারি ঘর, কিন্তু খাবারের কি হবে? এ বৃষ্টিতে কেউ তো রান্না করতে পারবে না। ঘরে ঘরে উনুন নিভে গেছে জলে, কাঠ ভিজে গেছে, চাল ভিজে গেছে। শোনো, আমাদের কাছে চাল আছে, আম আছে, মশলাও আছে। আজকের বিক্রির জন্য যা কিনে রেখেছিলাম সব আছে। আমাদের উনুনও এখন জ্বলছে, কারণ আমাদের কাছে এখনো কাঠ শুকনো আছে। তুমি কি বলছো তাহলে? আমরা কি পারি না এই খাবার ওদের জন্য রান্না করতে বিনা পয়সায়? যত পারি তত রাঁধে নিয়ে যাব স্কুলে, আর সবার সাহায্য করব। কি বলো? বিনা পয়সায়? কিন্তু শুনেও না, এটা তো আমাদের ব্যবসার জিনিস, এটা আমাদের পুঁজি। এটা বিলিয়ে দিলে আমরা কি করব? আমাদের পুঁজি তো শেষ হয়ে যাবে, আবার শূন্য থেকে শুরু করতে হবে। ভেবেছি পুঁজি আবার জোগাড় হবে, কিছু একটা উপায় তো বের হবে। এখন এই ভয়ানক বিপদের মধ্যে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাহলে এখনো পর্যন্ত আমাদের দোকানে যারা খেতে আসেনি মুখ ফিরিয়ে রেখেছে, ভবিষ্যতে তো তারাও আমাদেরকে ভরসা করতে পারবে না। তুমি ঠিকই বলছো শোনাও না, এই সময় স্বার্থপরের মতো বসে থাকলে হবে না। কাউকে এগিয়ে আসতে হবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আর সেটা আমরাই করব। ভোলা, তুই এখানে এই বৃষ্টিতে? আর এই হাঁড়িতে কি? তুই তো নিজেই সর্বশান্ত, তুই কি আবার নিয়ে এসেছিস? মোড়ল বাবু, সাদা ভাত আর টক আমের ঝোল এনেছি। শোনায়ও না রেঁধেছে 2 ঘন্টা ধরে সবার জন্য। এখানে যারা আছে সবাই ক্ষুধার্ত, কারোর ঘরে উনুন জ্বলছে না, বাচ্চাগুলো কাঁদছে, বুড়ো মানুষগুলো কষ্ট পাচ্ছে। আমাদের যতটুকু আছে ততটুকুই, বিনা পয়সায় ততক্ষণ খাওয়াবো যতক্ষণ আমরা পারি। বিনা পয়সায় তুই খাওয়াবি? যাকে আমি জমি থেকে সরিয়ে দিলাম, যার ঘরে কোনো সম্বল নেই, সে বিনা পয়সায় গ্রামের মানুষকে খাওয়াবে? তোর বউয়ের জিনিস বিক্রির টাকায় কেনা চাল তুই আমাকে খাওয়াচ্ছিস, যে তোকে এত কষ্ট দিয়েছে। বাবু, বিপদে কে কাকে সরিয়ে দিয়েছে সেটা মনে রাখবার সময় না। আপনি আমাকে জমি দেননি, সেটা আপনার অধিকার ছিল, কিন্তু এখানে মানুষগুলো বড় অসহায় আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের ধর্ম। ভোলা, তুই অনেক বড় মনের মানুষ, আজ বুঝতে পারলাম। থাক বাবু, ওসব কথা পরে হবে, আগে ভাত দিই আপনাকে। ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম খেতে হবে। শোনাও না, শুরু করো।
আসুন সবাই, লাইন করে আসুন। বাচ্চাদের আগে দেব, তারপর বুড়ো মানুষদের, তারপর বাকিরা। সবার জন্য আছে, কেউ না খেয়ে থাকবে না আজ। শুনয় না, আমি একটু সাহায্য করি। আমাকে দে না হাঁড়িটা, আমি পরিবেশন করি। তুই একটু বস, তুই তো নিজেও খাসনি আজ। পরে খাবো, আগে সবাইকে দিই। ভোলা, বাইরে আয়, তোর সাথে কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। মোড়ল বাবু, আপনি আমার বাড়িতে এসেছেন? আপনি তো কোনো দিন এদিকে আসেন না। আসুন আসুন, বসুন। কিন্তু বসবার তেমন জায়গা নেই, এখানে চেয়ার নেই, মাটিতেই বসতে হবে। মাটিতেই বসবো ভোলা, আজ আমি তোর কাছে এসেছি মাটিতে বসতে। পরশু রাতে যখন তুই আর তোর বউ হাড়ি নিয়ে স্কুলে এলি, সেই রাতে আমি অনেক কিছু বুঝলাম, যেটা 25 বছর ধরেও বুঝিনি। কি বুঝেছেন বাবু? আমার 3 মহল বাড়ি, 20 বিঘা জমি, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, কিন্তু সেই রাতে আমি কিছুই করিনি গ্রামের মানুষের জন্য। এক মুঠো ভাত, এক গ্লাস জলও দিইনি কাউকে। আমার গোলায় চাল ছিল, কিন্তু আমি ভাবিনি যে বাইরে মানুষ ক্ষুধায় মরছে। তাই নিজের ব্যবহারে আমি লজ্জিত ভোলা। বাবু, আপনি এত কথা বলবেন না। আপনিও বিপদে ছিলেন সেই রাতে, আপনার বাড়িতেও জল ঢুকেছিল। আমি যা করেছি সেটা কোনো বড় কাজ না। সুনয়না বলেছিল মানুষের পাশে দাঁড়াও, আমি দাঁড়িয়েছি এটুকুই, এর বেশি কিছু ভাবিনি। না ভোলা, এটুকু না, এটা অনেক বড় কাজ। জমি দিলে, টাকা দিলে মানুষ ভুলে যায়, কিন্তু যে বিপদে পাশে দাঁড়ায় তাকে কোনোদিন ভোলা যায় না। আমি আজ তোকে একটা কথা বলতে এসেছি। কি কথা? আমার পূর্বের জমি যেটা রামপ্রসাদকে দিয়েছিলাম, সেই জমি এবার বন্যায় ডুবে গেছে। রামপ্রসাদের সব চারা নষ্ট হয়েছে, ঠিক যেমন গত বছর তোরটা হয়েছিল। এবার আমি বুঝেছি, প্রকৃতির সামনে কেউ বড় না। সেই জমি আমি তোকে শুধু চাষ করার জন্য দেব না, তোর নিজের নামে লিখে দেব। তুই যোগ্য মালিক এই জমির। তুই শুধু ভালো চাষি না ভোলা, তুই ভালো মানুষ। ফকিরদা, আজ আপনাকে গত মাসের ধারের টাকা দিতে এসেছি। 300 টাকা গুনে নিন, আর সাথে আপনার জন্য একটা হাঁড়ি আমের ঝোল এনেছি। আপনি না থাকলে এই কাজটাই শুরু হয়তো করতে পারতাম না। প্রথম দিকে আপনি আমাদের পাশে ছিলেন, সেটা কখনো ভুলবো না। আরে শুনয় না, ধারের কথা ছাড়ো। তুমি আর ভোলা সেদিন রাতে যা করেছো সেটার দাম কোনো টাকায় হয় না। তোমাদের একেবারে নিঃস্বার্থ সেবার সেই দৃশ্য আমি জীবনে কেন, মরে গেলেও ভুলবো না। শুনয় না, আমিও একটা কথা বলবো। সেই রাতে তুই আমাকেও খাইয়েছিস। আমার ঘরে জল ঢুকেছিল, আমার উনুন নিভে গেছিল, আমার ছেলেটা ক্ষুধায় কাঁদছিল। তুই আমার ছেলের মুখে ভাত তুলে দিয়েছিলি। আবার এসব কথা কেন বলছিস? তুই তো আমার প্রতিবেশী। সবার পাশে দাঁড়ালে তোর পাশে দাঁড়াবো না, এটা কখনো হতে পারে? আসলে আমি বুঝতে পারিনি আগে, কিন্তু আমি এই মুহূর্তে বুঝতে পেরেছি আমি কতটা ছোট মানুষ। তোর সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুই আমার বিপদে পাশে দাঁড়িয়েছিস। আমি তোর কাছে সারা জীবন ঋণী থাকবো সুনয়না। ফকিরদা, কুসুম, তোমরা আমাদের পাশে দাঁড়িয়েছো, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। মোড়লবাবু জমি দিয়েছেন, কুসুম মাপ চেয়েছে। আমরা আর একা নই। কদিন আগেও মনে হতো এই গ্রামে আমাদের কেউ নেই, আজ মনে হচ্ছে সবাই আছে। একা? তোরা কোনোদিন একা ছিলি না শুনায়ও না। আমরাই তোদের একা করে দিয়েছিলাম, সেই ভুল আমাদের, তোদের না। তবে যারা তোদের এত কষ্ট দিয়েছে, বিপদে তাদের পাশে দাঁড়িয়েছিস, এটাই সবাই পারে না রে। ফকিরদা, আপনি লজ্জা দেবেন না। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই অনেক। দেখেছো তো, মানুষের মিলেমিশে থাকার মধ্যেই আসল সুখ আছে। আর সবাই আলাদা আলাদা করে থাকলে এইভাবেই সবাই কষ্ট পাবে বিপদ আসলে। তাই তোমরাও একসাথে মিলেমিশে থেকো। আর বলতে পারবে যে কোন দিকের জমি থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কাজ না দিয়ে? উত্তরটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর গল্পটা তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও।